আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব এরদোয়ানকে সতর্ক করল পুতিন। এদিকে শপথ নিয়ে তড়িঘড়ি করছেন কেন মোদি। এরপর জানিয়ে দেব নতুন সলিড জ্বালানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার হাউসিদের। আরও জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি যুক্তরাষ্ট্র সহ 16 দেশের আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব হামাস ও মিশরের নামে হত্যা থেকে শুরু করে ছাত্রদের বিক্ষোভে ইসরায়েলের অনুপ্রবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল। নুসারাত গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে সাম্প্রতিক ভয়াবহ ইসরায়েলি হামলায় ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহারের বিষয়টি সামনে আসে। ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে সেখানে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া যায়। এতে গাজার নৃশংস হামলায় ভারতীয় অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসরায়েল এই হামলাটি চালিয়েছিল 6 জুন। নুসারাত উদ্বাস্তু শিবিরের জাতিসংঘ রিলিফ এজেন্সি স্কুলে ইসরায়েলি বিমান গোলাবর্ষণ করে। এখানে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। হামলায় প্রায় 40 জন ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া হতাহত হয় আরও বেশি লোক। হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামলার পর ভাইরাল হওয়া একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে জাতিসংঘ আশ্রয় কেন্দ্রে ফেলা ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশে মেড ইন ইন্ডিয়া লেবেল দেখা যায়। এতে মনে হচ্ছে যে ভারতীয় সামরিক বাহিনী এবং অস্ত্র প্রস্তুতকারকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন এসব সম্ভাব্য যুদ্ধাপরাধের সাথে জড়িত। এরদোয়ানকে সতর্ক করল পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি পশ্চিমাদের বিষয়ে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের সময় বৈশ্বিক সংবাদ সংস্থার প্রধানের সাথে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এসব কথা বলেন। বুধবার পারমাণবিক শক্তিতে তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আঙ্কারায় অবস্থানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, তুরস্ক কর্তৃপক্ষ আর্থিক সহায়তার জন্য পশ্চিমের দিকে ঝুঁকলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পুতিন বলেন, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে 3য় বছরে প্রবেশ করেছে। এ সময় তুরস্ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পেরেছে। তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করে পুতিন বলেন, দক্ষিণ মেরসিন প্রদেশে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্কু নির্মাণের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এর জন্য একটি নতুন ক্ষেত্র উন্মুক্ত করেছে। পুতিন দাবি করে বলেন, এমন কিছু আছে যা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইউক্রেন তুরস্কের গ্যাস বহনকারী পাইপলাইনে আঘাত করার চেষ্টা করেছে। অনুগ্রহ করে আমাদের বন্ধু প্রেসিডেন্ট এরদোয়ানকে এই বিষয়টি সম্পর্কে জানান। শপথ নিয়ে তড়িঘড়ি করছেন কেন মোদি? ভারতের প্রধানমন্ত্রী হিসেবে 3য়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী শনিবার অর্থাৎ 8 জুন অনুষ্ঠিত হবে তার শপথ। বুধবার থেকে এমনই আওয়াজ চলছিল সব জায়গায়। সে অনুযায়ী প্রস্তুতি চলছে জোরে সোরেই। তবে হঠাৎ করে কি থেকে কি হলো যে শপথ অনুষ্ঠান নাকি পিছিয়ে যাচ্ছে, চিন্তার ভাঁজ বিজেপি নেতা সহ দলটির সমর্থকদের। যাই হোক, অবশেষে জানা গেল একদিন পিছিয়ে 9 তারিখ হবে মোদির শপথ। এরপরই তিনি
ছুঁয়ে ফেলবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন পেছল নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান? ভারতীয় গণমাধ্যমে উঠে আসছে নানা রকম কানাঘুষা। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ নেতাদের দফায় দফায় বৈঠকের মধ্যে শপথ গ্রহণের নতুন তারিখ ঠিক করা হয়েছে। এর আগে যেদিন শপথের দিন ঠিক করা হয়েছিল, ঠিক সেদিনই শপথ নিয়েছিলেন মোদি। 2014 সালের ভোটের ফলের 10 দিন এবং 2019 সালে 7 দিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। আর এবার ফলাফল ঘোষণার 5 দিনের মধ্যে শপথ নেয়ার প্রস্তুতির খবর এসেছে। নতুন সলিড জ্বালানির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার হাউসিদের। ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা তাদের অস্ত্র ভাণ্ডারে এক নতুন সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্র সংযোজন করেছে। এই ক্ষেপণাস্ত্রের সাথে ইরানের আগে প্রদর্শিত এক ক্ষেপণাস্ত্রের খানিকটা মিল রয়েছে। তেহরান দাবি করেছিল ওই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে উড়তে সক্ষম। সোমবার আকাবা উপসাগরের দক্ষিণে ইসরায়েলের আইলত বন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা এই নতুন ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রের মাথার অংশে ফিলিস্তিনি চেক কাটা রুমাল কেফিয়ার মতো আঁকা হয়েছে। হামলার সময় বিপদ ঘণ্টি বা সাইরেন বাজানো হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি বলে জানা গেছে। বুধবার বিকেলে হাউসিদের প্রকাশিত ফুটেজে দেখা গেছে ফিলিস্তিন নামক ক্ষেপণাস্ত্রকে উত্থাপিত করা হচ্ছে এবং একে একটি মোবাইল লঞ্চার বলে মনে হয়েছে। এটি দ্রুত বাতাস ভেদ করে উপরে উঠে যাচ্ছে এবং এর ইঞ্জিন থেকে গলগল করে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি যুক্তরাষ্ট্র সহ 16 দেশের আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং গুরুত্বপূর্ণ ইউরোপীয় ও লাতিন আমেরিকার কয়েকটি দেশের নেতা এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব ও ইসরায়েলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 6 জুন এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নষ্ট করার মতো কোনো সময় নেই। হামাসকে এই চুক্তি মেনে নিতে আমরা আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বুলগেরিয়া, কানাডা, ডেনমার্ক, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, থাইল্যান্ড ও সার্বিয়া। যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে চুক্তিটি মেনে নেওয়ার দায়িত্ব হামাসের ওপর, তবে এই বিবৃতিতে ইসরায়েলকে নমনীয়তা প্রদর্শনেরও আহ্বান জানানো হয়েছে। হামাস ও মিশরের নামে হত্যা থেকে শুরু করে ছাত্রদের বিক্ষোভে ইসরায়েলের অনুপ্রবেশ। ইসরায়েলি গুপ্তচর সংস্থার অন্যতম কৌশল হচ্ছে বিভিন্ন দেশের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ নামে প্রতারণামূলক অভিযান চালানো। ফলস ফ্ল্যাগ অপারেশন হলো এমন এক অপারেশন যেটি সামরিক, আধা সামরিক, গোয়েন্দা বা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা এমনভাবে পরিচালিত হয় যাতে ধারণা তৈরি হয় যে অন্যান্য গোষ্ঠী বা দেশগুলো এই অপারেশনগুলো চালিয়েছে।